দর্শক, আপনারা দেখছেন ৩ গ এবং আমরা কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো দি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মৃধা এবং দৈনিক বণিক বার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ বদরুল আলমের সঙ্গে। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। যারা রেফায়েত, গ্রিন ইন্ডাস্ট্রির কথা আমরা শুনছি যে 200 নতুন গার্মেন্ট ইন্ডাস্ট্রি গ্রিন ইন্ডাস্ট্রি হিসাবে আসবে। এই গ্রিন ইন্ডাস্ট্রি বলতে ওনারা কি বুঝাচ্ছেন আসলে একটু বলবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। গ্রিন ইন্ডাস্ট্রির কনসেপ্ট বাংলাদেশে আসছে এখন, এটার সত্য। নাম্বারটা দিন দিন বাড়ছে। এখন সম্ভবত ইন্ডাস্ট্রিতে 20 থেকে 25টা গ্রিন ফ্যাক্টরি আছে গার্মেন্ট সেক্টরে। আজকে আমি যে তথ্যটা জানি সেটা হচ্ছে আরও 70টা গ্রিন ফ্যাক্টরি খুব শীঘ্রই অপারেশনে আসবে, আর প্রায় 200-র মতো ফ্যাক্টরি পাইপলাইনে আছে। কয়েক বছরের মধ্যে হয়তো এটা আসবে। আমাদের ইন্ডাস্ট্রির নিরাপত্তার জন্য এখন এই মুহূর্তে গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন ফ্যাক্টরি খুবই একটা মানে কার্যকর এবং প্রয়োজনীয় বিষয়। কারণ হচ্ছে গ্রিন ফ্যাক্টরি শুধু নিরাপত্তার জন্যই দরকার তা না, গ্রিন ফ্যাক্টরি একটা মেসেজ ক্যারি করে টু দ্য ইন্টারন্যাশনাল রিটেইলার্স, টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিজ, দ্যাট পিপল, এন্টারপ্রেনাররা এখানে সাস্টেনেবল বিজনেসের কথা ভাবছেন। কারণ গ্রিন ফ্যাক্টরিতে কতগুলো সুবিধা রয়েছে, যেমন প্রথমতই হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নতি। কারণ হচ্ছে গ্রিন ফ্যাক্টরিতে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ওপেন স্পেস রাখতে হয়, মানে খালি জায়গা রাখতে হয়, যাতে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের সময় শ্রমিকরা যাতে এখানে চলে আসতে পারে। এবং আরও কতগুলো পরিবেশগত সুবিধা রয়েছে, যেমন কম পানি কিভাবে ইউজ করা যায়। আমি একটা টেকনোলজি সম্পর্কে বলি, যেমন 1 কেজি ফেব্রিক্স ওয়াশ করার জন্য বাংলাদেশে এখন 300 লিটার পানি দরকার, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 60 লিটার। তো আমরা এখানে মানে গ্রাউন্ড ওয়াটার যেটা বলি, মাটির নিচে যে ওয়াটারটা, আমাদের প্রতি বছরই হচ্ছে ঢাকা শহরে একটা কত মিটার, সম্ভবত 2.5 মিটার হচ্ছে লেয়ার নিচে যাচ্ছে, পানির লেয়ার নিচে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণে। সো ওয়াটার সেভিং টেকনোলজি যদি ইউজ করা হয়, এবং যারা গ্রিন ইন্ডাস্ট্রি করছেন তারা অনেকেই টেকনোলজি ইউজ করতেছেন। সো এখানে কিন্তু পানি আমরা প্রচুর পরিমাণে সেভ করতে পারতেছি। এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে লেস কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি। ওই গ্রিন ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার 25% সোলার এনার্জি ইউজ করা হয়। তারপর হচ্ছে আমরা সূর্যের আলোটা যেভাবে ইউজ করা হয়, এইটা একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে যে গ্রিন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে মোর কমপ্লায়েন্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিটেইলার যারা, তারা একটা বুঝতেই পারে যে না, এখানে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। এই সুযোগ সুবিধাগুলো রয়েছে আর কি বড় দাগে। আরও অনেক সুযোগ সুবিধা আছে, বাট আমরা বদরুল আলম, অ্যাকর্ড, অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল এইসব অর্গানাইজেশনগুলি কাজ করছে, যে কাজ করছে তাতে নিরাপত্তার বিষয়ে কোনো উন্নতি হয়েছে কি? এর মধ্যে উন্নতি হয়েছে, যে জায়গাটার উন্নতি হয়েছে সেটা হচ্ছে কি যে কর্মপরিবেশ উন্নয়নের মানসিকতাটা হয়তো বা কিছুটা ডেভেলপ করেছে। এখন হ্যাঁ, সেখানে যেটা প্রবলেম, হ্যাঁ আমাদের অগ্রসরতা আছে, কিন্তু যেটা হচ্ছে কি যে আমাদের গতি যতটা হওয়া উচিত সার্বিক অ্যাসপেক্টে উন্নয়নের জন্য, সেই গতিটা কিছুটা সেই পেইসে নাই যে গতিটা হওয়া উচিত। সেখানে হয়তো বা আপনার যে কোনো জিনিস পরিবর্তনের ক্ষেত্রে আমাদের মনে হয় এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করে। তো সেই ধরনের এবং কিছু কমপ্লিকেসিও আছে, যেমন আমাদের ডিউটি ফ্রি, যেটা আমাদের যে পায়ের ডোর, এগুলো ডিউটি ফ্রি আগে ছিল না, এখন হচ্ছে। তো এই হলো, এখন আমদানি করা শুরু হলো। সো সময়গুলো ওই কারণেও লাগছে, বিভিন্ন কারণেই লাগছে, কিন্তু হ্যাঁ তারপরেও আমাদের গতিটা আরও বাড়ানো প্রয়োজন মনে হয়।
এটা কি সরকারের দিক দিয়ে না ইন্ডাস্ট্রির মালিকের দিক দিয়ে? এটা দুই দিক থেকে, ওই যে যেটা বললাম যে পলিসি, যেটা আপনার আগে ডিউটি ফ্রি ছিল না, মালিকদের কথায় আবেদনের প্রেক্ষিতে এখন ডিউটি ফ্রি হয়েছে, তারপরে এখন আমদানি করা শুরু হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনার সঠিক পণ্যটাই আমি আমদানি করছেন কিনা মালিক যিনি, সেই বিষয়টা একটা শুরুতে প্রবলেম ছিল, এখন যদিও কাটতে শুরু করেছে যতদূর জানি। আমরা কিছু প্রশ্ন নিয়ে আমাদের দর্শকদের কাছ থেকে। জাস্ট আমি যদি কথা বলার সুযোগ থাকে, ওনার কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলি। Sure. এই পর্যন্ত, আজকে পর্যন্ত অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ইনিশিয়েটিভে ৩,৮০০ ফ্যাক্টরি ইন্সপেকশন হয়েছে। এর মধ্যে অ্যাকর্ড করেছে হচ্ছে ১৩৫৬টি, অ্যালায়েন্স করেছে হচ্ছে ৮২৯টি, আর হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ইনিশিয়েটিভ, যেটা আইএলও এবং বাংলাদেশ গভর্নমেন্ট মিলে যেটা করতেছেন, সেটা হচ্ছে ১৫৪৯টি। সো রানা প্লাজা কলাপসের পরে 2 বছর 9 মাস পার হলো। এর মধ্যে এই ৩৮০০ ফ্যাক্টরি ইন্সপেকশন এবং এতগুলো স্টেপ নিয়েছে, যেমন লেভেল ল অ্যামেন্ড করেছে, তারপরে এটা রুলস তৈরি করেছে, তারপর হচ্ছে অ্যাকর্ড অ্যালায়েন্স তারা যে লিগালি বাইন্ডিং যে এগ্রিমেন্ট সেটা করেছে, তারপর হচ্ছে ডেটাবেস তৈরি করেছে, ওয়ার্কারদের ফ্যাক্টরি ডেটাবেস এবং পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটাবেস, যেটা কিনা ওয়ান অফ দ্য মেজর রিকোয়ারমেন্টস ফর রিগেইনিং দ্য জিএসপি টু দ্য ইউএস মার্কেট, সেইগুলো করেছে। আমি মনে করি যে, এবং আরেকটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন, প্রায় 350 ট্রেড ইউনিয়নকে অ্যালাউ করেছে আফটার দ্য কলাপস অফ রানা প্লাজা। সো ফ্যাক্টরির কর্মপরিবেশ, তারপর যে রানা প্লাজা কলাপসের পরে যে উদ্যোগগুলো নিয়েছে, আমি মনে করি এই জিনিসগুলো হয়েছে, একেবারে মন্দ হয় না আর কি, ভালো হয়েছে। আমরা যে ডাটাগুলি পেয়েছি, একটা ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ১১৫টা রিভিউ প্যানেলে গেছে রেফার্ড হিসাবে এবং ক্লোজ বন্ধ হয়েছে 37টা। তার মানে ৩৫০০ ইন্ডাস্ট্রি কি সেফটি কমপ্লায়েন্ট? এইটা আমরা যেটা দেখেছি যে মোর দেন 98% ফ্যাক্টরিজ আর সেফ। আচ্ছা। এবং তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা কলাপসের পর বলা হয়েছিল যে বাংলাদেশের অধিকাংশ ফ্যাক্টরি হচ্ছে আনসেফ। আচ্ছা। কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকর্ড অ্যালায়েন্স, এ দুটো কিন্তু কারো কোনো ইন্টারফিয়ারেন্স নাই। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের মালিক, কারণ রিটেলারদের অ্যাসোসিয়েশন, রিটেলাররা এটা নিজেরা তৈরি করছে এই কারণে যে এখানে থার্ড পার্টি ইন্সপেকশন মিনস যে এখানে অন্য কেউ ইন্টারফেয়ার করতে পারে না, তাদের নিজস্ব এক্সপার্ট আছে এবং সারা ওয়ার্ল্ডের থেকে কিন্তু এক্সপার্ট নিয়ে আসছে। আমি জানি যে আমি কয়েকটা ইন্সপেকশনে ছিলাম, যে সাউথ কোরিয়া থেকে আসছে, অন্য অনেক দেশে যারা খুব রেপুটেড বডি আছে সেখান থেকে নিয়ে আসছে। তো ওনারাই কিন্তু বলেছেন যে মোর দেন 98% ফ্যাক্টরি হচ্ছে সেফ তাদের প্রাথমিক ইন্সপেকশনের পরে। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে এই যে ফ্যাক্টরি রেমিডিয়েশন, যেগুলো আমরা তারা যেটা ক্যাপ বলে আর কি, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, যেগুলো সাজেশন করেছে, এইগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হয়তো কেউ একটু স্লো, কেউ একটু বেশি। এটারও আবার কারণ আছে, কারণ কিভাবে আপনার ইনস্টল করতে হবে, ফায়ার ডোর কিভাবে ইনস্টল করতে হবে, অনেকেরই জানা ছিল না এই টেকনোলজি। কারণ আমাদের এখানে তো ওই ধরনের সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত ছিলাম না। স্প্রিংকলার সিস্টেম আমরা অনেকেই জানতাম না, বাট এটা হচ্ছে এখন আস্তে আস্তে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান পলাশ বলছি। আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃধা স্যারের কাছে, যে শিল্পের নিরাপত্তা বিষয়ে আমরা অনেক মালিক পক্ষের ভূমিকার কথা শুনেছি এবং শ্রমিকদের ভূমিকার কথা শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার প্রশ্নটি হচ্ছে বজুল আলমের কাছে। তাজরিন ও রানা প্লাজায় যে দুর্ঘটনাটা ঘটলো, সরকার কি পদক্ষেপ নিয়েছে নিরাপত্তার জন্য? যদিও কোনো দুর্ঘটনা কারোর প্রত্যাশা থাকে না, তা আমরা কি আমাদের দুটো দুর্ঘটনার পরে আমরা নিজেরা কিছু শিখছি এবং আমাদের সেই লেভেলে ইমপ্রুভমেন্ট আসলে কি হচ্ছে যতটুকু হওয়া উচিত ছিল? আসসালামু আলাইকুম, আমি রোমানা। আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃধা স্যারের কাছে, যে আমাদের দেশে কিন্তু চাইল্ড লেবারের উপরে বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড আইন থাকা সত্ত্বেও শিশু শ্রমিকরা কিন্তু আছে। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য আমাদের শিল্প খাতে কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন বা নিবেন বলে মনে করছেন? আমি যদি আপনার প্রশ্নের উত্তরটা দিই প্রথমে, যে সাধারণ মানুষের কি করা উচিত
এই যে আমরা যে কথাগুলি বলছি, সরকার, রিটেইলার, তারপর হচ্ছে সাধারণ গার্মেন্ট মালিক, তারা যে অ্যাকশনগুলো নিচ্ছে, এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, সাধারণ মানুষের ভয়েসকে রেজ করার জন্যই কিন্তু আজকে এই অবস্থায় গেছে। আপনি একটা দেখেন যে প্যারাডাইম শিফটটা কিভাবে হলো। রানা প্লাজা কলাপসের পরে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট সেক্টর একটা বড় ধরনের রিফর্মসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? আপনার ভয়েস, আমার ভয়েস, সাধারণ মানুষের ভয়েসের কারণে যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে রানা প্লাজা কলাপসের পরে সারা ওয়ার্ল্ডের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এই ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের লোকজন, কাস্টমাররা দোকানের সামনে গিয়ে, শোরুমের সামনে গিয়ে স্লোগান দিয়েছে যে আমরা এইরকম জিনিস চাই না। তাদের যে ভয়েসটা রেজ হয়েছে, এবং আমি তো মনে করি বাংলাদেশের যে শিল্পের নিরাপত্তা, কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, এটা যথেষ্ট অগ্রগতি হয়েছে তাদের ভয়েসের কারণে। আর আরেকটা হচ্ছে যে শিল্পের নিরাপত্তার জন্য আমরা কিছু করছি না। ডেফিনেটলি অনেক কিছুই তো হচ্ছে। সরকার, বাংলাদেশ সরকার, রানা প্লাজা কলাপস হয়েছে এপ্রিলের 24 তারিখ 2013 সনে। বাংলাদেশ গভর্নমেন্ট লেবার ল অ্যামেন্ড করেছে ওই বছরই জুলাইয়ের 15 তারিখ পার্লামেন্ট। ওইখানে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়নিজমকে কিভাবে এখানে বলা হয়েছে যে যদি কোনো ফ্যাক্টরিতে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন না দেওয়া হয়, ইন্টারন্যাশনাল রিটেইলার তাদের সাথে বিজনেস করবে না। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে 30% ওয়ার্কারকে এগ্রি করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা প্রেশারও আছে যে ট্রেড ইউনিয়ন করতে হবে, অ্যালাউ করতে হবে। জি বদরুল, আমি যদি রিফাত ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্টারি করি, যে আপনি বলেছেন যে সাধারণ মানুষের কি করার থাকতে পারে। এখন এই ঘটনা দুটো থেকে আমাদের একটা শিক্ষার জায়গা মনে হয় আছে, যেমন আমাদের নিজেদের জায়গা থেকে, যেমন আমরা বাসায় চুলা যখন ব্যবহার করছি, আমাদের গ্যাসটা যেন আমরা খালি খালি খরচ না করি, কারণ ওই গ্যাসটা পরে ব্লাস্টের একটা কারণ হতে পারে। তো এই যে ব্যক্তিগত পর্যায়ের যে সচেতনতা, এই দুইটা ঘটনা মনে হয় ওই বিষয়গুলোকে মনে হয় আরও, কারণ আপনারা একসময় এন্টারপ্রেনারশিপে আসতে পারি, তো সেই সময় সচেতনতা কাজ করতে পারে। আমার জন্য স্পেসিফিক একটা প্রশ্ন ছিল যে সরকার কি পদক্ষেপ নিয়েছে। সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু যেমন ভাইয়া বললেন লেবার ল অ্যামেন্ড করেছেন, আপনার তারপরে লেবার ল যে ইমপ্লিমেন্ট করার জন্য যে গাইডলাইন, সেই বিধিমালাটাও রুলস সেটাও তৈরি হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের আবার একটা ড্রব্যাকসও আছে, কিন্তু তারপরেও তৈরি হয়েছে। কিন্তু আপনার সরকারের এই পদক্ষেপগুলো কিন্তু বাস্তবায়ন করবে মালিকরা। তো সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, এবং সেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে একসঙ্গে হয়ে সেই উদ্যোগগুলো তৈরি হয়েছে। তো সেই যে উদ্যোগগুলো, যে কমিটমেন্টগুলো আমরা করেছি, সেগুলো এখন বাস্তবায়ন কতটুকু করব, সেই বিষয়গুলো তো মনে হয় আমাদের নজর দেওয়ার আছে, এবং সেখানে সরকারেরও অনেক কিছু করার আছে তার রেগুলেটরি বডিগুলোর মাধ্যমে। আমি আরেকটা প্রশ্ন আমাকে করা হয়েছিল চাইল্ড লেবার নিয়ে। দুইটা জিনিস আমরা কখনোই চাই না। একটা জিনিস হচ্ছে চাইল্ড লেবার, আর একটা হচ্ছে এক্সপ্লয়টেশন অফ লেবার, মানে নিষ্পেষণ, শ্রমিক নিষ্পেষণ। যেটা বাংলাদেশ হচ্ছে স্বাধীনতার পরে, বিশেষ করে 75, 76, 78-এর দিকে যারা গার্মেন্টের উদ্যোক্তা, তারা কিন্তু নিজস্ব স্পৃহা থেকে তাদের এই বিজনেসটা শুরু করেছে। এখানে কিন্তু কেউ বলে না যে ভাই তোমাকে আমি এত কোটি টাকা দিলাম, তুমি ইন্ডাস্ট্রি শুরু করো, বাট দে স্টার্টেড বাই দেয়ার ওন, বাই দেমসেলফ। 1995 সনে বাংলাদেশকে আইএলও বলেছে যে তোমার দেশ চাইল্ড লেবার ফ্রি। গার্মেন্ট ইন্ডাস্ট্রির বাইরে আমাদের চাইল্ড লেবার যেগুলি আছে এগুলি সম্বন্ধে একটু। হ্যাঁ, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে চাইল্ড লেবার তো আছে। আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। 3 গতে আরো একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন 3 গ, এবং আমরা কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে। সাথে আছেন রেফায়েত উল্লাহ মৃধা এবং মোহাম্মদ বদরুল আলম। যেমন রেফায়েত, বিরতিতে যাওয়ার আগে আমরা শিশু শ্রম নিয়ে আলোচনা করছিলাম। অন্য শিল্প যেগুলি আছে, গার্মেন্টসের বাইরে যে শিল্পগুলি আমাদের আছে, ওইখানে কিন্তু এখন পর্যন্ত শিশু শ্রম দেখা যায় বা আছে। এই রোধে আমরা কি করতে পারছি? সবচাইতে বাংলাদেশের যদি এক্সপোর্টকে চিন্তা করি, রপ্তানিকে ভাবি, 81% হচ্ছে গার্মেন্ট থেকে আসে, এবং বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বড় যে এটা প্রথমেই কোনো ইন্ডাস্ট্রির নাম আসলে গার্মেন্ট ইন্ডাস্ট্রির নাম আসে।
তো অন্য অন্য যেসব সেক্টরে চাইল্ড লেবার রয়েছে সেটা হচ্ছে রেগুলেটর বলেন, প্রাইভেট সেক্টর বলেন বা স্টেক হোল্ডার বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওনাদের নজরে কিন্তু ওই জিনিসটা এখনো আসছে না। চাইল্ড লেবার অন্য অন্য সেক্টর আছে, হিডেন অনেকটা, মানে আমরা হয়তো দেখেও দেখি না বা কেউ আছে। তবে এই বিষয়ে আরও বেশি কঠোর হওয়া উচিত, কারণ আমরা কখনোই ঝুঁকিপূর্ণ কাজে শিশুদেরকে নিয়োজিত করতে পারি না। এটা কারণ হচ্ছে যখন তার স্কুলে যাওয়ার সময় তখন তো সে ঝুঁকি, যেটাকে আমি হ্যাজার্ডাস ওয়ার্ক বলি, এবং হ্যাজার্ডাস ওয়ার্ক রোধ করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। জনাব বদরুল, আইলও অনেক কাজ করেছে শিশু শ্রম নিয়ে অন্য অন্য সেক্টরে, গার্মেন্টস ছাড়া অন্য সেক্টরে, তার কোনো ফল হয়েছে কিনা? প্রথমে একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে এখানে আমরা ম্যাক্সিমাম যে কথাগুলো বলছি মূলত রফতানিমুখী পোশাক শিল্প নিয়ে, এবং এই যে ৩৫০০ যে সংখ্যাটা বাইরেও তো শিল্প, ইনফ্যাক্ট আপনার পোশাক খাতেই আমাদের লোকাল ইন্ডাস্ট্রি, আমরা আমাদের স্থানীয় বাজার, সেখানে যে পোশাক সেইখানের যে পোশাকগুলো তৈরি হচ্ছে সেইখানে চাইল্ড লেবার প্রচুর পরিমাণ আছে, এবং সেখানে আপনার কর্মপরিবেশের সমস্যা অসংখ্য। ইভেন আপনার কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ৭০০-৮০০ কারখানা আছে যারা নন মেম্বার, এবং এরা শুধু সাবকন্ট্রাক্টই করে। এই অ্যাসেসমেন্টের আওতায় কিন্তু তারা নাই, এবং এই যে ৭০০ ছাড়াও আরও অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আসলে আপনার এই অ্যাসেসমেন্টের মধ্যে আসা উচিত ছিল, হয়তোবা কোনো একভাবে আসে না, হয়তোবা আসবে, কিন্তু আমাদের ফোকাস কিন্তু এই জায়গাটায়। তো আমাদের যদি এভাবে করে কিছু কিছু জায়গাও যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা একটা সময় গিয়ে অনেক, আপনি যেটা বললেন যে আইএলও অনেক কিছু করছে, কোনো ফল হয়েছে কিনা, তো ফোকাসটা এখন পর্যন্ত শুধুমাত্র মনে হয় রফতানিমুখী শিল্পগুলোর দিকেই আছে। আমাদের আরও অনেক স্কোপ আছে যাওয়ার, অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলো বললেন। তো সুফলটা কতটুকু সেটা আসলে মনে হয় ওগুলো কভার করার পরে সুফলের কথাটা মনে হয়। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম, আমি ইস্তাফির ফরাজি। আমার প্রশ্ন হচ্ছে বদরুল আলম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশে সব ছোট বড় মিলে প্রায় ৪ থেকে ৫ হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রি রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র ২০০ গ্রিন ইন্ডাস্ট্রি করা হবে, এবং অলরেডি মনে ২০-২৫টা হয়েছে যেটা শুনলাম। তো বাকি যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ঢাকার আশেপাশে এবং ছোট মিলে, সেগুলোর জন্য পদক্ষেপ নেওয়া হবে কিভাবে? সেগুলোর জন্য একটা অ্যাক্সিডেন্ট হলে দেখা যাচ্ছে আরও বেশি দুর্ঘটনা ঘটতে পারে, তখন সেই কর্মীদের অবস্থা কি হবে? প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে আপনার এখন পর্যন্ত যে গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, আপনার দেখেন এত অ্যাসেসমেন্টের পরেও কিন্তু কিছুদিন আগে একটা কারখানায় আমাদের আগুনের ঘটনা ঘটেছে। তো এখানে ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডাররাও বলেন যে শতভাগ নিরাপদ বলে আসলে ইন্ডাস্ট্রিতে কিছু নাই, কারণ এটা বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, কেমিক্যাল থাকে, নানা রকম উপকরণ আমরা ব্যবহার করি। শতভাগ নিরাপদ, হ্যাঁ, আমার আগুনটা যেন না ধরে সেই স্টেপটা কতটুকু আমরা স্ট্রেনথেন করতে পারছি, সেইটা জিনিসটা মনে হয় অনেক বেশি জরুরি। আর যেটা গ্রিন ইন্ডাস্ট্রির কথা বললেন, গ্রিন ইন্ডাস্ট্রি এখন ২০০ কথা এসেছে, ২০০ এখনও পাইপলাইনে আছে, হবে। এই যে যারা গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলছেন, ভাইয়াই বললেন এখন পর্যন্ত ২০-২৫টার মতন অপারেশনে, আমার মনে হয় অপারেশনটা আরও কম, ২০-২৫টা তারা গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য প্ল্যান করেছে। তার মধ্যে ৫-৬টা কি 10টার মনে হয় অপারেশনের মধ্যে আছে। এখন এখানে প্রথম কথা হচ্ছে কি যে রাতারাতি কোনো ইন্ডাস্ট্রি, কারণ এই ইন্ডাস্ট্রিগুলো ১০০-১৫০ কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, রাতারাতি ইন্ডাস্ট্রি তো হয় না, সময় লাগে। এই যে আমরা কিছুদিন আগে একটা গ্রিন ইন্ডাস্ট্রি লঞ্চিং হলো, সেটা শেষ করতে এক বছর লেগেছে। অনেক দ্রুতগতির ছিল বলেই সেটা 1 বছরে শেষ হয়েছে। তো একটা ইনভেস্টমেন্ট কখনো আসলে 1 বছরেও হয়তো বা হয় না, আরও সময় লাগতে পারে। তো আপনি যে গ্রিন ইন্ডাস্ট্রির কথা বললেন, সেটার বাস্তবতা তো এরকম যে আরও আসলে সময় দেওয়া প্রয়োজন, এবং সেই সময়টা আমরা কতটুকু সচেতনভাবে কাজ করতে পারছি সেই সচেতনতা প্রয়োজন। আর হচ্ছে গিয়ে আপনার অন্য ইন্ডাস্ট্রি, সেগুলো তো অ্যাসেসমেন্ট চলছে, এবং তারা আরও যত সচেতন হবে তত সেফটি নিশ্চিত হওয়ার। আমি ওনার সাথে একটা বিষয় অ্যাড করি যে গ্রিন ইন্ডাস্ট্রি কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু না, যে এটা করতেই হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। বাট যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা সবচেয়ে সেফ কর্ম পরিবেশ নিশ্চিত করাটা হলো ম্যান্ডেটরি। গ্রিন ফ্যাক্টরি করছেন ওনারা, অনেক স্টেপ এগিয়ে যাচ্ছেন সেফটি বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য। বদরুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সুদের হার ডাবল ডিজিট নিয়ে শিল্প উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেক শিল্প উদ্যোক্তা অভিযোগ করেন অতিরিক্ত সুদের কারণে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এমত অবস্থায় এর সমাধান করবে আপনাদের পরামর্শ কি? আমি আর কয়েকটা প্রশ্ন একসাথে নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আলম বলছি।
আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃধা ভাইয়ের কাছে। বর্তমান শিল্পখাত যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের শ্রমিক, আমাদের যারা কর্মচারী আছে, তাদের বর্তমান ইন্ডাস্ট্রি যে ওনাররা আছে, তারা তাদের যে মেডিকেল সেফটি, তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে Health তারা safety. কতটুকু কাজ করছে, আপনার রিসার্চ সম্বন্ধে একটু বলতেন প্লিজ। আমার নাম মাজারুল ইসলাম। রুগ্ন শিল্পে গভর্নমেন্টের আরও নজর দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আমার প্রশ্নটা হচ্ছে বদরুল আলম স্যারের কাছে। মিডিয়া যেহেতু আমাদের দর্পণ স্বরূপ সমাজের, কিন্তু আমরা কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই মিডিয়ার অনেক প্রভাব সেখানে দেখতে পাই, কিন্তু ঘটনার আগেও আমরা মিডিয়ার বেশি প্রভাব দেখতে পাই না কি, কিংবা ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরেও আমরা দেখি যে মিডিয়া স্টপ হয়ে যায়, এর কারণ কি? বদরুল, আপনার থেকে শুরু করি। আমার প্রথম প্রশ্নটা ছিল ইন্টারেস্ট রেট নিয়ে। আপনার এখনই আপনার বেশ কিছু প্রসেস চলছে, যেমন আইএফসি, ইউএসএআইডি বেশ কিছু ফান্ড দিয়েছে রেমিডিয়েশনের জন্য। তো সেগুলো আপনার এগুলো স্টেক হোল্ডাররা ক্লেম করছেন যে আসলে এগুলো অনেক হাত ঘুরে স্বল্প সুদ আর থাকছে না। তো সেক্ষেত্রে স্টেক হোল্ডারদেরই মতামত, আমরা তো আসলে ওনারা কি করছেন, কি হচ্ছেন, এই বিষয়গুলো আমাদের অবজারভেশনে থাকে। মেকানিজমটা ঠিক আমরা তো আসলে তৈরি করে দিতে পারি না। তো যেটা হচ্ছে কি, যতদূর ওনারা বলছেন, যেটা হচ্ছে কি, এটা যদি সেন্ট্রালি কন্ট্রোল করা হয়, যে আইএফসি, ইউএসআইডি এরা 5-6টা ব্যাংককে নমিনেট করে দিচ্ছে যে এই ব্যাংকের মাধ্যমে এই লোনগুলো যাবে, কিন্তু এটা যদি সেন্ট্রালি করা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্টের কোনো জায়গায়, তাহলে মনে হয় এই যে প্রসেসগুলোও কমে আসবে, দীর্ঘসূত্রিতা কমে আসবে, সেই সঙ্গে অনেক হাত না ঘোরার ফলে ডিজিটটা, এই স্বল্প সুদটাও বজায় রাখা খুব সম্ভব যাবে। উনি যে প্রশ্ন করছেন, আমি প্রশ্নটার উপর একটা ইয়ে রাখতে চাই, সেটা হলো যে ঘটনা ঘটলে পরেই মিডিয়া যাবে, তারপরে ফলো আপ করছে কিনা এটা একটা ব্যাপার, কিন্তু ঘটনার আগে যেটা হয় সেটা হলো অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য মিডিয়া কতটুকু করছে। জি, তো অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য যেমন আমরা তো আসলে এটা চাইলেই একজন টিভি সাংবাদিক বা রিপোর্টার গিয়ে বসে থাকতে পারি না যে এখানে আগুনটা ধরবে কি। তো সেইটার জন্য আমাদের একটু অপেক্ষাই করতে হয়, বা যে কোনো কিছু ঘটলো কিনা। তো ঘটলে আমরা সেগুলা, এখন এইটা হয়তোবা হাউস টু হাউস এডিটোরিয়াল পলিসি সব কিছু মিলে এগুলো ভ্যারি করবে, কিন্তু যারা এগুলোকে ফোকাস দেওয়ার জন্য তারা কিন্তু রেগুলারলি এগুলো ফলো আপে রাখে। সো এখানে ঠিক মিডিয়াকে দোষারোপ করার কিছু নাই, বরং আপনাদের আপনাদের সহযোগিতাটা মনে হয় আরো প্রয়োজন। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম, যেমন আমাদের আজকের অনুষ্ঠানটা 3 গ, তো এখানে যেহেতু আগেই তুলে নেওয়া হয়েছে, অনেকে এটা দেখে ইন্সপায়ার হবে যে হ্যাঁ নিয়ন্ত্রণের জন্য আছে। তো এরকম অনেক অনুষ্ঠান আমার মনে হয় যে শুরু করা উচিত, যাতে নিয়ন্ত্রণ হয়। এবং এটার সঙ্গে সঙ্গে যে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা বা অ্যাওয়ারনেসটা থাকার জন্য গভর্নমেন্ট যেসব বডি আছে তারা যদি আরো স্ট্রং ভাবে কাজগুলো করে, রোলটা প্লে করে, সেটা। এইখানে আমি একটা দিতে চাই, কথা বলতে চাই যে রানা প্লাজা কলাপসকে যদি আমি উদাহরণ হিসেবে ধরি, রানা প্লাজা কলাপস মিডিয়াতে যেভাবে আসছে, এটা কিন্তু ঘটনার পরে আসছে, কিন্তু এখানে একটা জিনিস কখনোই উল্লেখ করা হয় না বা হচ্ছে না, হইলেও এটা জুড়ে সুরে আসছে না। এই রানা প্লাজা কলাপসের জন্য কারা দায়ী? এটা কিন্তু যেটা বলা হয় যে মালিক পক্ষ দায়ী, মালিক তো সে বিজনেস করবে, কিন্তু এখানে তো রেগুলেটরি বডি ছিল, রেগুলেটরি বডিগুলির রোলটা কি ছিল, তাদের কি ভূমিকাটা ছিল? আমার মনে হয় এটা আরো খুব ভালো করে দেখা দরকার ছিল, কারণ সকালবেলা যখন তাদেরকেও ইয়েতে আনা উচিত, কারণ ওইখানে আমরা যতটুকু জেনেছি যে ওই বিল্ডিংটার পারমিশন ছিল মনে হয় 3 তলা বা 5 তলা করার জন্য, কিন্তু ওই বিল্ডিংটা একটা ডুবার মধ্যে ছিল, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরাট মনে হয় করা হয়, সেখানে 8 তলা করা হয়েছে এবং অনেক ভারী যন্ত্রপাতি উপরে উঠানো হয়েছে। এইসব সার্টিফিকেশন কিভাবে পেল সেই জিনিসটা এইখানেই আসে, যে গভর্নেন্সের বিষয়টা আসে। যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে এটা চলতেই থাকতো। মালিক তার কস্ট এফিসিয়েন্সি করার জন্য সে যতটা সম্ভব কস্ট কমানোর চেষ্টা করবে, কিন্তু সেইটা কস্ট কমানোর ফলে যে শ্রমিকের নিরাপত্তা বা তার নিজের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, সেটার জন্যই কিন্তু গভর্নমেন্টের রোল প্লে করা। বিজনেসের মধ্যে যে গভর্নেন্সটা আছে এটা অনেকে জানেই না। রানা প্লাজা কলাপসের পরে আমরা এটা বুঝতে পারলাম যে না, এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি যেসব কেমিক্যাল একদম আমাদের পানিতে ছেড়ে দিচ্ছে, এটাও তো আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু তারপরে আমরা কতটুকু করতে পারছি এটার এগেইনস্টে, কতটুকু রিপোর্ট হচ্ছে, এই জিনিসটা এখন আসছে কিন্তু। এবং পার্টিকুলারলি যদি আমি বলি যে এই ক্ষেত্রে ডেইলি স্টার একটা ক্রেডিট নিতেই পারে, সেটা হচ্ছে যে ডেইলি স্টার কিন্তু নদী বাঁচাও আন্দোলন, তারপরে হচ্ছে শিল্পের বর্জ্য, আমরা কিন্তু অনেক বড় করে এটা সবসময় আমরা চাই যে এই পরিবেশ রক্ষা করার জন্য এই বিষয়গুলো কিন্তু এখন আসছে, একেবারে যে আসে না সেটা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়।
ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার যদি চিন্তা করেন, যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো হচ্ছে গাজীপুর বেসড, আশুলিয়া, সাভার, এসব নারায়ণগঞ্জ, এইসব অঞ্চলে হচ্ছে যে সেন্ট্রাল ইটিপি যেটা বলে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা, এটা কিন্তু নাই। এটা যদি হতো তাহলে হয়তো ওই যে আমরা যে বলি যে পানি অপচয় রোধ করা যেত, পানিকে রিইউজ করা যেত। অনেকে এটা কিন্তু নিজস্ব পদ্ধতিতে শুরু করেছে, যেমন টয়লেট ফ্লাশের জন্য কিন্তু ওই কেমিক্যালের যে ওয়াটারটা রিট্রিট করে ওয়াটারটা ইউজ করা হয়, ওইটা ইউজ করা এইভাবে কিন্তু আসছে টেকনোলজিটা। তো ওই বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসা, আরো বেশি বেশি করে আসা উচিত। আমি একটা ওই উনি যে প্রশ্নটা করেছেন যে বর্তমানে ইন্ডাস্ট্রি মেডিকেল সেফটি কি অবস্থা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই এইভাবে, শ্রমিকদের নিউট্রিশনাল ভ্যালু, শ্রমিকদের নিউট্রিশন যদি এনশিওর না করা হয়, কোনো ফ্যাক্টরি রান করবে না। আমার যত ইনভেস্ট করতে পারে, কারণ শ্রমিক যদি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে তাহলে পরে সে ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে তারপরে হচ্ছে সে প্রোডাকশনটা দিতে পারবে। আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের এখন ভাবার সময় আসছে যে শ্রমিকদের হেলথ কিভাবে আরো ভালো করা যায়। সেটা হচ্ছে তার বাসস্থান, যেটা ডরমিটরির কথা বলা হচ্ছে। শ্রমিকদের বেতনের একটা অধিকাংশ ভাগ চলে যায় হচ্ছে তাদের থাকার পেছনে, ঘর ভাড়া হিসেবে। তো ওইখানে যদি আমরা তার লিভিং স্ট্যান্ডার্ডটা আরো উপরে নিতে পারি, তাহলে আমাদের কমপ্লায়েন্স আরো ভালো হবে, শ্রমিকদের স্বাস্থ্য ভালো থাকবে, শ্রমিকদের জন্য আরো শ্রমিকদের ছেলেমেয়েরা যারা আছে তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা, তাদের হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজ দেওয়া, এইসব বিষয়গুলো আসা উচিত। এখন আসা উচিত মানে কি, এগুলি যদি না থাকে তাহলে কিন্তু কোনো শ্রমিকই তার মালিকের জন্য কাজ করতে পারবে না। আর রুগ্ন শিল্প হচ্ছে, আমি বলি এটা হচ্ছে আমি বলবো যে রুগ্ন শিল্পটা দুই ধরনের হতে পারে, আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে রুগ্ন শিল্প হচ্ছে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রুগ্ন শিল্প গ্রাজুয়েট হতে হতে উপরে চলে যায়, এটা হলো আরেকটা দিক। এখন আপনি যেইভাবে বিষয়টাকে দেখেন, আমি এটা পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে একটা রুগ্ন শিল্প যদি সে যদি হেলদি হয়ে যায়, রুগ্নের যদি হেলদি হয়ে যায়, তাদের ভালো পজিশনে যায়, দেখবেন একটা ফ্যাক্টরি কিন্তু 20,000 শ্রমিক নিয়োগ দিতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওই মালিকের ইচ্ছে থাকতে হবে যে আমি আর রুগ্ন থাকবো না, আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ রুগ্ন শিল্প যাদের আছে তাদের অধিকাংশই, আমি সবার কথা বলবো না, অধিকাংশেরই হচ্ছে একটা ইচ্ছা থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে আমি সরকারের কাছ থেকে রুগ্ন বলে সারা বছর একটা সুযোগ সুবিধা নেব, কিন্তু আমার রুগ্ন থেকে আর বের হয়ে আসবো না, এই জিনিসটা আছে। বদরুল, অনেক রিপোর্ট করা হয় অনিয়মের বিরুদ্ধে, কিন্তু ফ্রাস্ট্রেশনের ব্যাপার হইল যে যাদের এগুলি ঠিক করার কথা তারা হয়তো দেখেন না বা দেখেও কোনো গুরুত্ব দেন না, ফ্রাস্ট্রেশন আসে। আপনার কি ফ্রাস্ট্রেশন আসে? প্রথম কথা যে যখন দেখি যে যতটুকু অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল, তখন এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও আসে, বিভিন্ন লেবার অর্গানাইজেশন তারা সার্ভে করে। কারণ আজকাল তো সব স্বচ্ছ, কোন কারখানার কতগুলো কারখানা আছে, মানে কোন বায়ারের কতগুলো কারখানা আছে, সেগুলো সব পাবলিকলি ওপেন। তো হ্যাঁ, সেখানে প্রোগ্রেসগুলো যখন ওই মাত্রায় না, তখন আমরা যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে লেখালেখি করি, কাজ করি, আমাদের এক ধরনের ফ্রাস্ট্রেশন গ্রো করে। তবে এটাও ঠিক যে হ্যাঁ, আমরাও হয়তো বা মাঝে মাঝে মনে হয় যে না, আমরা মনে হয় অনেক বেশি আশা করেছি, যে গতিটা হয়তো অনেক বেশি আশা করছি, এটাও মাঝে মাঝে মনে হয়। কিন্তু তবে তার মানে এই না যে ওই গতিটা একদম সঠিক গতি, কিন্তু গতিটা আসলে আরও সচেতনভাবে বৃদ্ধি করা প্রয়োজন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রেফায়েত, রিপোর্টগুলি কতটুকু ইফেক্টিভ হয়? আমাকে যদি এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো অবশ্যই প্রত্যেকটা রিপোর্টের বড় ধরনের ইফেক্টিভনেস আছে। কারণ হচ্ছে আমরা যে পত্রিকা লিখি, বদরুল বণিক বার্তায় লেখে, আমি ডেইলি স্টারে লিখি, এরকম আমাদের মতো অনেক ইয়াং জার্নালিস্ট এখন কিন্তু আছে যারা প্রফেশনে আছে, টেলিভিশনে আছে। ডেফিনেটলি এটা একটা বড় ধরনের পরিবর্তন আনতে সাহায্য করেছে। এবং আমি সবচাইতে বারবার আমি এক কথাটাই বলি, রানা প্লাজা কলাপসের ইনসিডেন্ট পত্রপত্রিকায় যেভাবে আসছে, আমি এটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলেছে ইন্টারন্যাশনাল রিটেলারদের উপরে
বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলেছে লোকাল পিপল, তারপর হচ্ছে সরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটিজ সবার, যার ফলে কিন্তু আজকে এই রিফর্মসটা আসছে। এটা অনেক বড় ধরনের ভূমিকা ছিল। রেফায়েত, আপনার ফোকাস হয়ে যাচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, কতটুক কার্যকর হয় আপনার রিপোর্টটা? যেমন মনে করেন আপনি এই পানি দূষণ, নদী দূষণ এগুলি নিয়ে লিখছেন এবং দেখানো হচ্ছে, ছবি আপনি দিচ্ছেন যে তার আনট্রিটেড ওয়াটার ওয়েস্ট চলে যাচ্ছে নদীতে। আপনি লেদার ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল বলেন, কিন্তু যারা এটার ফাইনালি যে কার্যকর হবে এই জিনিসগুলি, এই রিপোর্টগুলি দেখানো যে জিনিসগুলি, এগুলি কতটুকু হচ্ছে আপনি মনে করেন? আমি এই বিষয়টাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন হাজারীবাগের ট্যানারের রিলোকেশন, তাহলে আর বুড়িগঙ্গা তো মরতো না। এটা কিন্তু পত্রপত্রিকা শুধু ডেইলি স্টারে আসছে তা কিন্তু না, হ্যাঁ পুরো মিডিয়াতে আসছে, অনেক জায়গাতে আসছে। কিন্তু ওনাদেরকে একটা আলটিমেটামও দিয়েছিলেন, কিন্তু ওই যে 72 ঘন্টার মধ্যে এখান থেকে ওইখানে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে এটা হাজারীবাগ থেকে সাভারে যাবে, এটা হচ্ছে এখন সিদ্ধান্ত হয়েছে। এখন কত দিনে যাবে এটা আমি কিন্তু 30 বছর যাবত হ্যাঁ শুনছি। এখন আমরা হয়তো সামনে পড়ছি, শুনবো। এই বিষয়গুলো খুব দ্রুত করা উচিত, কারণ এখন এই যে যেটা আমরা বলি ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের আর ওই বিলাসিতার জায়গাটুকু নেই যে আমাদের প্রচুর ওয়াটার রিসোর্সেস আছে। কারণ আমরা এক সময় বলতাম যে জলে বাংলাদেশ হচ্ছে পানির দেশ, পানি যে একটা বড় সম্পদ, এটা আমরা অনেক দেরিতে বুঝতে পেরেছি। তো যেটা বুড়িগঙ্গা, আমরা অলরেডি এটা ড্রাই আপ হয়ে গেছে, যে এখানে আমরা পানিটা ইউজ করতে পারতেছি না। তো আমার মনে হয় যে কোনো একটা মেকানিজমকে ইউজ করে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। পত্রিকায় কিন্তু আসতেছে এটা, পত্রিকার একটা সেকেন্ড আমি বলি যে পত্রিকা কিন্তু লিখে যেতে পারবে, কিন্তু পত্রিকা নিজে গিয়ে এটা ঠিক করে দিতে আসতে পারবে না। বদুল, 30 সেকেন্ডে বলবেন আপনার পত্রিকা কতটুকু এফেক্টিভ এইসব কাজে? এটা আমার ব্যক্তিগত মতামত। কোনো গণমাধ্যম মনে হয় একার সেই জায়গাটা মনে হয় ক্রেডিবিলিটি, মানে একাই কোনো একটা সিস্টেম বদলায় ফেলবে এই বিষয়টা মনে হয় পারবে না। ওভারঅল মনে হয় মানে সামষ্টিকভাবে জিনিসটা দেখতে হবে। বদরুল আলম, জনাব রেফায়েত, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের শিল্প এবং কলকারখানা নিরাপত্তা আরও জোরদার হোক এই প্রত্যাশা রেখেই শেষ করব আজকের 3গতে। স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নাম্বারে। 3গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।